আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা ইন্টারেস্টিং নিউজ। ইন্টারেস্টিং শোনেন নেই, হয়তো বা কখনোই শোনেন নেই বা এই ধরনের নিউজ দেখেন নেই। খুব সচরাচর এই ধরনের নিউজ দেখা যায় না, শোনা যায় না। টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাইতি, অস্ত্রের মুখে মালামাল লুট করে নিয়েছে ডাকাতগণ। ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে সেই বনভোজনের যে বাসে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে বা সে বনভোজনে যারা গিয়েছিল, আনন্দ ভ্রমণের জন্য যারা গিয়েছিল, তাদের কাছ থেকে মালামাল সবকিছু লুট করে নিয়ে গেছে বা ছিনতাই করে নিয়ে গেছে। চলুন নিউজটা সামান্য একটু পড়ি আমরা। হ্যাঁ, টাঙ্গাইলে এবার শিক্ষার্থীদের বনভোজনের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে টাঙ্গাইল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার উপজেলার সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক চারটি বাসে করে বনভোজনের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন। মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে 3টি বাস থামায়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন সহ সব মালামাল লুট করে নিয়ে যায়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বিসিবি বাংলাকে জানিয়েছেন যে ডাকাত দলে মিনিমাম 10 জন সদস্য ছিলেন এবং তাদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় 1.5 লাখ টাকা এবং 1 ভরি স্বর্ণ এবং কমপক্ষে 10টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে মিস্টার রহমান জানিয়েছেন বিবিসি বাংলাকে। 3টি বাসে যখন ডাকাতি চলছিল তখন অপর বাসের যাত্রীরা 999-এ ফোন দিয়ে পুলিশের কাছে খবর দেয়। পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেননি, কারণ কি চোররা বা ডাকাতরা চুরি করে সব মালামাল নিয়ে ভেগে গিয়েছে ইতিমধ্যে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে ডাকাত দলটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে বিবিসিকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা, যে আপনি কোথাও কোনো শান্তি নাই। ডাকাত আপনার পিছনে পিছনে সবসময় একদম আঠার মতো লেগে আছে। তবে একটা কথা কিন্তু এখানে রয়ে যায়, এই যে ডাকাত, চোর ডাকাত, খুন, হত্যা, ধর্ষণ, চারিদিক দিয়ে একটা অস্থির পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। কিন্তু এই উপদেষ্টারা, এই সমন্বয়করা, এই আইন শৃঙ্খলা বাহিনীরা, আমি বুঝতেছি না তারা কি করতেছে। তারা কি কন্ট্রোল করতে পারতেছে না, বা না তারা বাংলাদেশের মানুষদের সিকিউরিটি দিতে ব্যর্থ? আপনি একটা চিন্তা করুন তো, বিগত 8 মাসের কথা, 8 মাস আগের বাংলাদেশের কথা, সেই বাংলাদেশে কি, এই বর্তমান বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, সেই বাংলাদেশে কি এমন কোনো কিছু বাংলার জনগণ দেখেছে কখনো? কখনোই দেখেনি। হয়তোবা কচিতকাম্য 2-1টি ঘটনা ঘটলেও সেখানে কিন্তু সাঁড়াশি অভিযান চালিয়ে তৎক্ষণাৎ সেই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করেছে বাংলাদেশের প্রশাসন। প্রিয় বন্ধুরা, এখন বাংলাদেশে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে। বাংলাদেশ পুলিশ আছে, র্যাব বাহিনী আছে, আনসার বাহিনী আছে, বিভিন্ন বাহিনী কিন্তু কর্মরত আছে বাংলাদেশে। শেখ হাসিনার আমলে বাংলাদেশের জনগণকে সিকিউরিটি দিত অনলি পুলিশ বাহিনী। পুলিশ, র্যাব, আনসার বাহিনী, এই 3-4টে বাহিনী বাংলাদেশের জনগণকে সিকিউরিটি দিত। কিন্তু এখন এক্সট্রা 3টে বাহিনী বাংলাদেশের জনগণকে সিকিউরিটি দেয়। সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যে সদস্য আছে, তারা কিন্তু এক্সট্রা ভাবে এখন বাংলাদেশকে কাভার দিচ্ছে, বাংলাদেশের নিরাপত্তা জোরদারের জন্য বা বাংলাদেশের নিরাপত্তা ঠিক রাখার জন্য, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা কিন্তু এখন মাঠে ময়দান চষে বেড়াচ্ছে। কিন্তু ফলাফল জিরো দেখতেছি আমরা। কারণ কি? এর কারণ কি? এর কারণ জনগণের কাছে নাই। এর কারণ বাংলাদেশের প্রশাসন খুব ভালো জানে, সমন্বয়করা খুব ভালো জানে এবং বর্তমান যারা উপদেষ্টা আছে তারা খুব ভালো জানে এর কারণটা। একটা কারণ বলি, ডেভিল হান্ট অপারেশন চালাচ্ছে অল ওভার বাংলাদেশ ব্যাপী। ডেভিল হান্ট, ডেভিল কারা? এই সরকারের চোখে ডেভিল হচ্ছে আওয়ামী লীগ। যারা আওয়ামী লীগ করে তারা হচ্ছে ডেভিল, বা যারা আওয়ামী লীগের কথা বলে, যারা সত্যর কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, তারা হচ্ছে ডেভিল। সরকারের কাছে আওয়ামী লীগরা চূড়ান্তভাবে ডেভিল হিসাবে পরিচিত এই সরকারের কাছে। এই ডেভিল অপারেশনটা শুরু হলো কবে থেকে? আপনারা জানেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসেনের বাড়িতে সমন্বয়করা, সেই গাজীপুরের সমন্বয়করা লুটপাট করতেছিল, ভাঙচুর চালাচ্ছিল, লুটপাট করতেছিল, চুরি করতেছিল, ডাকাতি করতেছিল। এই খবর গ্রামবাসীর কানে যখন পৌঁছাইলো, গ্রামবাসী তখন এটাকে প্রোটেক্ট করেছে। এই চোরদের, এই ডাকাতদের, এই লুটপাটকারীদের উত্তম মাধ্যম দিয়েছে এবং কিছু লোককে আহতও করেছে, তার মধ্যে একজন মারাও গিয়েছে। এই চোরদের কেন মারলো?
এই কারণে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করলো বাংলাদেশের যৌথ বাহিনী, যেটা এখনো প্রচলিত আছে। তাহলে এই বাংলাদেশ সরকার কাদের পক্ষ নিয়েছে? চোরদের পক্ষ নিয়েছে, লুটপাটকারীদের পক্ষ নিয়েছে, ডাকাতদের পক্ষ নিয়েছে। বাংলাদেশের মানুষ নিরাপদ কোথায় থাকবে? এই সরকার যেখানে চোর, ডাকাত, লুটপাটকারীদের পক্ষ নেয়, বা সাধারণ জনগণ যারা চোরদের পিটিয়েছিল তাদের বিপক্ষে বা তাদেরকে আক্রমণ করে, তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে অভিযান চালিয়ে, ডেভিল হান্ট অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে, সেখানে বাংলাদেশের মানুষদের নিরাপত্তা দিতে পারবে, এটা কিভাবে তারা কল্পনা করে, কিভাবে তারা ভাবে? কারণ কি, ডেভিল বা অপরাধী তাদের চারপাশে, অপরাধী এই প্রশাসনের চারপাশে। এদের সমন্বয়কের আন্ডা বাচ্চা সেই ছাত্র শিবির, এই বিএনপি, এদের চারপাশে অপরাধী বোঝায়। অপরাধীদের এরা ছেড়ে দিয়েছে জেলখানা থেকে। জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অপরাধীরা, শীর্ষ সন্ত্রাসীরা, এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করা আছে। এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে জেলখানা থেকে। শেখ হাসিনা সরকার যে শীর্ষ সন্ত্রাসীদের জেলখানায় নিয়ে, জঙ্গিদের জেলখানায় নিয়ে ভরেছিল বা আটক করেছিল, বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল এই ইউনূস সরকার, তথাকথিত ইউনূস সরকার উপদেষ্টা, ইন্টেরিয়র গভর্নমেন্ট উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবাইকে ছেড়ে দিয়েছে, বেকসুর খালাস দিয়ে দিয়েছে। চুরি করবে না, তারা অপরাধ করবে না, তাহলে বসে থাকবে, হাতে চুরি পরে বসে থাকবে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতির কি বেহাল দশা। আওয়ামী লীগকে হটানোর জন্য 32 পার্টি একসাথে লেগেছে। 32 পার্টি একসাথে লেগে তারা কিন্তু শান্তিতে নেই। তারা এবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে। যেমন বিএনপি, জামাত, সেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন আবার একটা পার্টি করতেছে, কিংস পার্টি নামে একটা পার্টিও তারা ঘোষণা দেবে 28 ফেব্রুয়ারিতে। এর ভিতর এখন রুটি ভাগাভাগি নিয়ে মারাত্মক দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। এই সুযোগে অপরাধীরা কি করেছে? অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে পুরো বাংলাদেশ।